শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দীর্ঘ 17 বছরের জগদ্দল পাথর অপসারিত হয়ে অন্তর্বর্তী সরকারের সময় পার করে নির্বাচিত সরকারের ক্ষমতা নিয়েছিল। সেই নির্বাচিত সরকার এখন তাদের শাসন আমল চলছে, কিন্তু তাদের এই সময়ের মেয়াদ শেষ হয়েছে 6 মাস। এই 6 মাসে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, নানা ক্ষেত্রে নানা পরিবর্তন সূচিত হয়েছে। আর্থিক খাতের পরিবর্তনগুলো কেমন হয়েছে? কারণ বলা হয়ে থাকে বিগত 17 বছরে কেবলমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান বা দেশের অন্যান্য প্রতিষ্ঠান নয়, আর্থিক খাতেও বড় ধরনের ক্ষত তৈরি হয়েছিল। তার পাশাপাশি অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা নিয়েছিল তখনও আর্থিক খাত অনেকটা স্থবির অবস্থায় ছিল। প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার এসে অর্থনীতিতে গতি ফেরাবে। নির্বাচিত সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। সেই পদক্ষেপগুলো কতটা গতির সঞ্চার করেছে? 6 মাস যদিও মূল্যায়নের জন্য খুব বেশি সময় নয়, কিন্তু তারপরও আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সাথে এই আলাপে আজকে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। আমাদের সাথে একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন, ব্যবসায়ী, যিনি টেক্সটাইল খাতের ব্যবসায়ী। রয়েছেন জনাব হাসিন আরমান অয়ন, প্রথম সহসভাপতি বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স বায়লা। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব আল আমিন। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব সদরুল হাসান। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই অধ্যাপক আলামিন, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আপনি জানেন যে আমরা চেষ্টা করছি অর্থনীতির যে 6 মাস, এই 6 মাসের স্বস্তি অস্বস্তি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ করব। আসলেই যেটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, 6 মাস নিঃসন্দেহে খুব বড় সময় নয়, কিন্তু তারপরেও এই সরকারের সময়ে এসে কেমন দেখলেন? নানা সংস্কারের ভিতর দিয়ে যাচ্ছে সময়টা, সার্বিকভাবে আপনার মূল্যায়নই শুনব। আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা এই সরকার যে ব্লেমটা নিয়ে এখন তার যাত্রা শুরু করলো, এটা কিন্তু ওনার কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত না। কারণ বিগত 17 বছরে আমরা প্রায়ই বলতে গেলে বলে যে এর মাঝে তো একটা ইন্টারিম গভর্নমেন্টও গেল, এই সরকার আসলেও কেন আগের কথাই শুনতে হবে। আগের কথাটা এই জন্য শুনতে হবে কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আপনার দুর্নীতি শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল। সেই শ্বেতপত্রে প্রতিটা সেক্টর ওয়াইজ প্রায় 397 পৃষ্ঠার একটা কম্পাইলেশন ছিল। এখানে তারা দেখিয়েছে প্রায় 28 লক্ষ কোটি টাকা বিগত সরকার পাচার করেছে। এখন টাকাগুলো যদি ইকোনমির ভেতরে থাকতো, রোল হতো, তাহলে কিন্তু আপনি এই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আপনার অর্থনীতিকে পড়তে হতো না। তাহলে এই বিরাট একটা অঙ্কের টাকা চলে গেছে। আর আপনি ভালো করে জানেন যে এই টাকাগুলো ফিরিয়ে আনা কতটা কষ্টসাধ্য ব্যাপার। যদিও নতুন সরকার 180 দিনের মধ্যে যেটা করেছে, 9টা কোম্পানিকে তারা, বিদেশি কোম্পানি, নো গেইন নো পে সিস্টেমে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে যে যদি টাকা ফিরিয়ে আনতে পারে তাহলে তারা এখান থেকে কিছু পাবে, আর ফিরিয়ে আনতে না পারলে তারা কিছু পাচ্ছে না, যেহেতু কনসাল্টিং ফার্মে হিউজ টাকা দিতে হয় তাদেরকে। তো এই কাজগুলো কিন্তু এই সরকার এসে শুরু করেছে, যেটা কিন্তু আসলে তার দায় না, বাট যেহেতু নির্বাচিত ম্যান্ডেট এত বড় রায় নিয়ে এসছে, তাকে সেই কাজটা করতে হচ্ছে বলে এখানটায় হাত দিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, রিজার্ভের পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি অনেক ডাউন ছিল, $20 বিলিয়ন নিচেও নেমে গিয়েছিল। অগাস্ট 12 তারিখের বাংলাদেশ ব্যাংকের যে পাবলিশড ডেটা, এখানে $37 বিলিয়ন হচ্ছে এখন আমার রিজার্ভের পরিমাণ। তো রিজার্ভের পরিমাণটা যখন আমার শক্তিশালী থাকে, তখন কিন্তু আমি আমার কারেন্সি ভ্যালুয়েশনটাকে বাড়াতে পারি। এটা কিন্তু আমার আবার যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা রাখে। তো সব কিছু যদি আমরা চিন্তা করে দেখি, আর্থিক খাতের যে জায়গাগুলোতে আমরা দুইটা মেইন উইং বলি, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট বলতে আমরা মিন করছি যে ব্যাংক সংক্রান্ত যে জায়গাটা, এবং ক্যাপিটাল মার্কেট হচ্ছে পুঁজিবাজার। এই দুইটা জায়গায় কিন্তু সরকার পরিকল্পিতভাবে, আগের যে সরকার ছিল তারা শেষ করে দিয়েছে। এখন এটাকে যখন আপনি পুনরুত্থান করবেন, আপনি চাইলেই কিন্তু নতুন করে বিনিয়োগ যদি আনতে না পারেন, নতুন করে যদি মানুষের মধ্যে আগ্রহ জাগাতে না পারেন, তাহলে কিন্তু এটাকে তুলে আনার কোনো সুযোগ থাকবে না। এখানে আপনি যাকে এনে বসান না কেন, প্রথমে দেখতে হবে যে ইকোনমিকে সাপোর্ট করার মতো
আপনার কী কী ধরনের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সহায়তাটা দিতে হবে সরকারকে। তো এই 180 দিনের মধ্যে তারা অনেক কাজ করেছে, যেমন নতুন যে কমিশন দিয়েছে এখানে বেশ নলেজেবল লোকজনকে বিসেকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা চাইলেই খুব দ্রুত হয়তো বেশ কিছু কাজ করবে। তার মাঝে কিছু কাজ তারা অলরেডি করেছে, যেমন একটা ফ্লোর প্রাইস, এটা পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারী আসা বা দেশীয় বিনিয়োগকারীদের একটা বড় যারা বিনিয়োগ করে তারা বলতো যে এই ফ্লোর প্রাইসটা একটা প্রতিবন্ধকতা, নতুন কমিশন এসে কিন্তু ফ্লোর প্রাইসটা প্রত্যাহার করে নিয়েছে। তো এটা একটা মানে দিক। অন্যদিকে হচ্ছে যে তারা মার্জিন ঋণ যেটা আমরা রিফর্মের সময় করে এসেছিলাম ইন্টারিম টাইমে, তো সেটাকে আরেকটু বিনিয়োগকারী বান্ধব তারা করেছে কিছুটা রিল্যাক্স দিয়ে। পাশাপাশি তারা হচ্ছে যে নতুন কোম্পানি আনার জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করেছে। তাহলে পুঁজিবাজার কেন্দ্রিক যেই কাজগুলো যারা করছে সরকারের নির্দেশনা মতে, যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী যিনি আছেন উনি পুঁজিবাজারে একজন বিজ্ঞ মানুষ, সেই হিসাবে উনি ব্যাপারটা ভালো করে জানেন বলেই কিন্তু ওই ধরনের পলিসি নিতে উনি এখান থেকে হেল্প করছেন। পাশাপাশি ব্যাংকিং খাতেও আমরা যদি খেয়াল করে দেখি, প্রায় আপনি 17,000 কোটি টাকার মতো একটা প্রণোদনা দিয়ে যেই ব্যাংকগুলোকে 5টা ব্যাংকে মার্চ করে যে জায়গাটা নিয়ে আসা হয়েছিল সেখানটা আমানতকারীকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কিছুদিন আগে আপনি হয়তো দেখবেনও দীর্ঘদিন ধরে যে নন এমপিওভুক্ত টিচাররা টাকা পাচ্ছিলেন না, এই জাস্ট কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অ্যাকাউন্টে টাকা সেন্ড করেছেন, প্রসেসটা মাত্র শুরু হয়েছে। বা আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যে স্টার্ট আপ বা তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে কিন্তু 500 কোটি টাকার একটা তহবিল রাখা হয়েছে। সেখান থেকে উদ্যোক্তা যত বেশি তার উদ্যোগ কার্যক্রমের মধ্যে জড়াবে, সেক্ষেত্রে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সহ অনেক কাজ হবে। তাহলে এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ। পাশাপাশি আপনি যদি আরও খেয়াল করেন, কিছুদিন আগে কিন্তু এই এসডিজি একটা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই জায়গাটাই কিন্তু সরকার 3টা আপনার হচ্ছে এই গ্রামকে একটা মডেল গ্রাম হিসাবে কাজ শুরু করেছে, যেখানে এটা টেকসই অর্থনীতির সাথে কানেক্টেড হিসেবে কাজ করছে। এই 3টা গ্রাম যদি প্রপারলি ফাংশনাল হয় তাহলে বাকি যে জায়গাগুলোতে সেই জায়গাটায় তারাও পৌঁছাবে। এখানে আমরা ফ্যামিলি কার্ডের নাম জানি, সবাই জানি, সেক্ষেত্রে কৃষক কার্ডের কথা জানি। এবং আপনি আরেকটা প্রস্তাবনায় দেখবেন যে 180 দিনের কর্মসূচির মধ্যে সামারি আকারে আছে যে এলপিজি কার্ড, মানে যারা হচ্ছে গ্যাস বা এই যে এই মুহূর্তে যে সংকটটা চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে কিছুদিনের মধ্যে এই সংকটটা কমে আনার চেষ্টা করবে। এবং বাংলাদেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী যে আপনার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। মানে মানুষ যেখানে 1400-1500 হত্যা করার পরেও সাধারণ মানে ছাত্র জনতাকে যখন দুঃখ প্রকাশ করে না, এই ক্ষেত্রে আগের সরকারের ক্যারি করা একটা জিনিসে উনি যেহেতু এই মুহূর্তে ম্যানেজ করতে পারছে না, যে সমস্যাটা আছে এটা জাতির সামনে জানিয়ে দুঃখ প্রকাশ করা কিন্তু রাজনীতির একটা নতুন দিক। আমি সেই কারণে বলবো যে আমরা সার্বিকভাবে যদি বলি সরকারের যে মোটিভেশন বা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং প্রতিটা বিষয় উনি যেভাবে ব্যক্তিগত তদারকি করছেন, উনি কিন্তু এর আগে বলেছিলেন যে আমরা 180 দিনের পর মূল্যায়ন করে যাদের অ্যাক্টিভিটিস আপ টু দ্যাট মার্ক না হবে আমি চেঞ্জ করে দিব পোর্টফোলিও। তাহলে এই যে জায়গাগুলো, এগুলোতে আমরা একটা নতুন সংস্কার দেখি। নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনি কিন্তু কখনো দেখবেন না বিরোধী দলের মানে বাড়িতে যাওয়া নির্বাচিত হওয়ার পরে। তো এই যে একটা উদ্যোগ, এবং ওনার ব্যক্তিগত প্রোটোকল কিন্তু নাই, রাষ্ট্রীয় ব্যয় কিন্তু উনি বাড়াচ্ছেন না, ওনার মধ্যাহ্ন ভোজ থেকে শুরু করে বাকি বিষয়গুলো, প্রতিবার বাজেটের পরে একটা বিশাল ভোজ হয়, সেখানে অনেক টাকার একটা খরচ থাকে, সেটাও কিন্তু এবার উনি করেননি। মানে এটা কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আন্তরিকভাবে উনি প্রত্যেকটা মানে পয়সা সেভ করার ক্ষেত্রে উনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাকি যে উইংগুলো নিয়ে কাজ করার কথা সেই জায়গাগুলোতে যদি তদারকি পর্যাপ্ত হয়, যেই পরিকল্পনাগুলো আছে এগুলো ধরেন আমরা খুব অচিরেই হয়তো একটা ভিজিবল গ্রোথ দেখতে পাবো। আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে ইকোনমির যেই মানে রক্তক্ষরণ এটাকে ঠিক করতে বছর 2 সময় লাগবে, এটা কিন্তু উনি বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিন্তু একটু সময় না দিয়ে এখনই যদি বিভিন্ন দিক থেকে অস্থির হয়ে যায় তাহলে মনে হয় একটু আর্লি হয়ে যাবে। তো আমি সার্বিকভাবে বলবো যে চেষ্টা আছে এবং আমরা হয়তো সামনে সময় দিলে বুঝতে পারবো এটা কতটুকু বাস্তবায়িত। আমি আসবো আবারও আপনার কাছে, আমি একটু শুনে আসি আমাদের সাথে যে তরুণ উদ্যোক্তা রয়েছেন হাসিন আরমান জি, আপনার কাছে যাচ্ছি। অয়ন, আপনি তো এই টেক্সটাইল খাতের সাথে আছেন বা গার্মেন্টস সেক্টরের সাথে আছেন, অঙ্গাঙ্গিভাবে এই বিষয়গুলো দীর্ঘদিন দেখছেন। এখনকার যে অবস্থা সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? কারণ আমরা তো ব্যবসায়ীদের কাছে প্রায়শই শুনছি, বিশেষ করে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে তো একটা বড় ধরনের আক্ষেপ রয়েছেই, সংকট রয়েছেই, যেটি বলছিলেন অধ্যাপক আলামিন যে বিগত সরকারের সেটি একটি মানে উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত, সেটি এই সরকারের দায় নয়, কিন্তু তারপরেও তারা স্বীকার করছে। কিন্তু আন্তরিকতাটা কেমন দেখছেন আপনি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবেন। জি, ধন্যবাদ আমিনুল ভাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা যারা সরাসরি বিজনেসের সাথে এখন ইনভলভ, আমাদের কাছে মনে হয় যে এখন যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতিতে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই। বাট আমরা খুব বেশি যে আশাহত তা না, আমরা আশা এখনও রাখি। উই আর হোপফুল যে আমরা ব্যবসায় ভালো করব ইনশাল্লাহ, সামনে আমাদের দেশের পরিস্থিতিটা ঠিক হবে। কিন্তু ধরেন এখানে যে বিষয়টা আলোচনায় বারবার আসে, আমরা মিডিয়াতে দেখি যে হচ্ছে বিগত সরকারের যে দোষগুলোকে আমরা বারবার দোষারোপ করে মিডিয়াতে আনছি, রেদার দেন দোজ সর্ট অফ ডায়লগস, আমার মনে হয় আমাদের ডায়লগ হওয়া উচিত যে আমরা সামনে তাহলে এখন কি করতে পারি, আমাদের করণীয়গুলো আসলে কি।
লেটস সে আমি যদি ছোট ছোট কয়েকটা ইনসিডেন্ট দিয়ে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। কিছুদিন আগে যে গভর্নমেন্ট 60,000 কোটি টাকার একটা প্যাকেজ বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে যে আপনার যারা লোন ডিফল্টার্স বা বন্ধ ফ্যাক্টরি চালুর জন্য যেটা দিচ্ছে, তো এখানে যেমন আমরা সবসময় বলছিলাম যে যে ফ্যাক্টরিটা বন্ধ ওই ফ্যাক্টরিটাকে চালু করার আগে আপনার যে ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পথে ওই ফ্যাক্টরিটাকে বাঁচানোটা সোজা। তো আমার মনে হয় যে আমাদের ফোকাসগুলো আসলে ওইরকম জায়গাগুলোতেই করা উচিত আমাদের ব্যুরোক্রেটিক প্রসেস থেকে, যে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, যে ব্যবসায়ীরা বলছে যে এই ফ্যাক্টরিগুলোর হয়তোবা কিছু ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ, হ্যাঁ, বা দেখা গেছে আপনার ব্যাংকের কিছু মানে আপনার সাহায্য না পাওয়ার কারণে ব্যবসাটা তার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এই জায়গাগুলোতে যদি একটু নীতি সহায়তা দেওয়া যায়, ওই ব্যবসাগুলো ঘুরে দাঁড়ালে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর বন্ধ হচ্ছে না। সেকেন্ডারি পজিশনে আপনার হচ্ছে আমরা বন্ধ ফ্যাক্টরিগুলো নিয়ে তখন চিন্তা করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে এখানে এমন এমন ক্লজ দেওয়া আছে, হ্যাঁ, আমি যদি ছোট্ট একটা ক্লজ বলি যে কোন ফ্যাক্টরিটা এটার জন্য এলিজেবল হবে এই ফান্ডটার জন্য, সেটা আপনার নির্ধারণ করবে বা ডিপেন্ড করবে ওই ব্যাংকের উপর। এখন ধরেন যে ফ্যাক্টরি বা যে কোম্পানি আপনার হচ্ছে যে অলরেডি এরকম একটা পজিশনে আছে, তার তো ব্যাংকের সাথে সম্পর্ক ভালো না, তাই না? তো এখন ব্যাংক তাকে কি আসলে দিবে না এটা তো ব্যাংকের ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে আলটিমেটলি। তাহলে কি একদম মাঠ পর্যায়ে ওই কোম্পানি বা ফ্যাক্টরিগুলা সাহায্য পাচ্ছে কি না, এটাও আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের আসলে দেখা দরকার, গভর্নমেন্টের সাইড থেকে দেখা দরকার। আরও যদি আমি মোটা দাগে কিছু কথা বলি, যেমন হচ্ছে গ্যাসের যে ক্রাইসিসটা রিসেন্ট টাইমে আমাদের হচ্ছে বা গেল, এই ক্রাইসিসটা কারণে কিন্তু মিন টাইম অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। তো এখন যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, এই যে আপনার ওয়ার্কারগুলো বেকার হয়ে যাচ্ছে, তো এদের কর্মসংস্থানের কি হবে? আর যে ফ্যাক্টরিগুলো একবার বন্ধ হচ্ছে তাদের কিন্তু আবার রিওপেন করাটা অনেক কষ্টের, বিকজ বায়ারগুলো তো তার চলে যাবে, বায়ার তো বসে থাকবে না। সো বায়ার যখন চলে যাবে, এই বায়ার দ্বিতীয়বার তার এখানে কাজ দিতে দেখা যাবে আরও 1 বছর। তো 1 বছর সে তো সাস্টেন করতে পারবে না, তার তো ব্যাংকের ইনস্টলমেন্ট ঠিকই দিতে হবে, ব্যাংকের ইন্টারেস্টটা ঠিকই উঠছে, রাইট? তো এই সময়গুলোতে আসলে এই ফ্যাক্টরিগুলোর দোষ কি বা এই কোম্পানিগুলোর দোষ কি, এইটার রেসপন্সিবিলিটি আসলে কে নিবে? কারণ আমরা আজকেও যদি দেখি, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে, আমার একটা খুবই কাছের বন্ধু, তাদের বাংলাদেশের ওয়ান অফ দি লার্জেস্ট টেক্সটাইল মিলস ছিল এক সময়। 2012 সালে তারা গ্যাসের জন্য অ্যাপ্লাই করে গভর্নমেন্টের কাছে, সেটা বিগত সরকারের সময়, বাট ওই গ্যাসের তারা পরবর্তীতে বিগত 10 বছরও ওইটার কানেকশন পায়নি। বাট ওদের কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ফ্যাক্টরি বানানো হয়ে গিয়েছে, মেশিনারিজ চলে আসছে, ব্যাংকের রিপেমেন্ট চলতেছে, তাদের বায়ার চলে গেছে, তাদের প্রোডাকশন নাই, আলটিমেটলি এত বড় একটা ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এখন পরবর্তীতে ওরা যাই হোক, তারা চেষ্টা চালিয়ে একটা ইউনিট প্রবাবলি চাইনিজ পার্টনারশিপে চালু করতে পেরেছে। এখন যদি আমরা বিদেশি বিনিয়োগের কথা বলি, আমাদের শ্রদ্ধেয় স্যার যে বিদেশি বিনিয়োগের কথা বলেছেন, এখানেও তো আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, বেশ কিছু আছে। তার প্রথমটাই যদি আমি বলি, আমাদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য যে পরিমাণের সার্টিফিকেশন আমাদের দরকার হয়, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার IRC, ERC, তারপর হচ্ছে অমুক সার্টিফিকেট, তমুক সার্টিফিকেট, এগুলাকে যদি একটা ফরেনার যদি এসে তার যদি 100 জায়গায় এগুলার জন্য হচ্ছে যে এত বেগ পেতে হয়, আর করাপশনের কথা আমি নাই বলি এখানে, তো ধরেন হচ্ছে তখন কি হয়, তখন তো তাদের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইগুলাকে যদি আমরা একটা ওয়ান স্টপ সেলের মাধ্যমে সার্ভিস দিতে না পারি, এই ইনিশিয়েটিভগুলো যদি গভর্নমেন্ট আসলে, এগুলো খুব বেশি বড় ইনিশিয়েটিভ, অনেক দিন আগে থেকেই ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, বাট আমব্রেলার নিচে অবশ্যই সবগুলো এটা আসলে বাস্তবে কার্যকারিতাটা এটা আমাদের দেখা দরকার আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কিনা। সো এই জিনিসগুলো, এরকম ছোট ছোট কিছু বিষয় যদি আমরা করতে পারি, ব্যাংকের যে ইন্টারেস্ট, হ্যাঁ, এই যুগে আমার মনে হয় না যে এই ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কোনো বিজনেস সার্ভাইভ করতে পারবে। গার্মেন্টস আপনি বাদ দেন, কারণ গার্মেন্টসের যে স্বর্ণযুগ ছিল আমাদের RMG সেক্টরে, যে সময় আমার এখনও মনে আছে, আমি যখন ছোটোবেলায় বাবার ফ্যাক্টরিতে যেতাম, একটা বেসিক টি শার্ট আমরা আপনার এক্সপোর্ট করতাম $7 $8 করে, ওই টি শার্ট আমরা এখন এক্সপোর্ট করি হচ্ছে $2 $2.5, যেখানে তখন ওয়ার্কারের স্যালারি ছিল 600 টাকা, এখন ওয়ার্কারের মিনিমাম স্যালারি, একটা ইন্টার্ন যে শিক্ষানবিশ, তার স্যালারি 12,500 টাকা, তাই না? তাহলে এই ইন্ডাস্ট্রিতে যদি আমাদের আসলে সার্ভাইভ করতে হয়, ডলার মানে তা তো আছেই, ওইটা তো আর বলার কিছু নেই। সো এই সব কিছু আসলে মিলিয়ে আমার মনে হয় যে আমরা আসলে ব্যবসায়ীরা খুব যে ভালো আছি তা না। আমার তো যেহেতু আর একটু মাল্টি ডাইভার্স বিজনেস আছে, ইনভলভ আমি বিজনেসের সাথে, বা বিভিন্ন মহলের ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়, সো যার কারণে আমার ধরেন ওই আইডিয়াটাও আছে। আমি দেখছি যে অন্যান্য ব্যবসাও যে খুব বেশি ভালো আছে তাও কিন্তু না। সো ওভারঅল এখন ব্যবসার পরিস্থিতি আসলে
খুব একটা ভালো বলা আমি যায় না। অবস্টেকেল গুলো নিয়ে আরো শুনবো, আমি একটু শুনে আসবো। জনাব সদরুল হাসান আছেন আমাদের সঙ্গে, আমরা বরং একটা বিরতি নিয়ে সেই আলোচনায় যুক্ত হই, নির্বিঘ্নে সদরুল ভাইয়ের কথাও শুনতে পারবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সদরুল হাসান, আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, 6 মাসে সরকারের যে অর্থনৈতিক কার্যক্রম নেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেইগুলোর আসলে প্রতিফলন কেমন দেখছেন আমরা, এবং আগামীতে তার ইঙ্গিতটা কি পাচ্ছি? কারণ বলা হচ্ছিল বিগত 17 বছরে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময়ে যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে কিংবা ক্ষতর সৃষ্টি হয়েছে সেটি যেমন ছিল, পাশাপাশি এন্ট্রিম গভর্নমেন্টের সময়ও দেখা গেছে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ছিল, নানা রকম সিদ্ধান্তহীনতা ছিল। সেই জায়গায় নির্বাচিত সরকার এসে অর্থনীতিতে একটা গতি ফেরাবে এমন প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা সেই প্রত্যাশার দিকে গেল আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমাকে আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শক শ্রোতা যারা আছেন এটিএন বাংলা তাদেরকেও ধন্যবাদ জানাই বা শুভেচ্ছা জানাচ্ছি। আমার মূল্যায়নে আসলে 6 মাস খুব স্বল্প সময়, খুবই অল্প সময় বলবো আমি, একটি গভর্নমেন্টের কার্যক্রমকে মূল্যায়ন করার জন্য খুব সঠিক সময় না। তবে আপনার এটা ঠিক যে ধরেন আপনার আওয়ামী লীগের সময় যে লুটপাট হয়েছে, লুটপাটের পরে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় মানুষের প্রত্যাশা ছিল যে নতুন একটি গতি আসবে অর্থনীতিতে, কিন্তু এটা আসলে বাস্তবসম্মত প্রত্যাশা না। কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন থাকে তখন তার স্থায়িত্ব কতদিন এটা সম্পর্কে কেউ কিন্তু কনফার্ম না যে এই সরকার 6 মাস বা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর থাকবে। যার কারণে যারা ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য, তারা কোনো নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং ওয়েট অ্যান্ড সি এই ধরনের একটা মনোভাব তারা পোষণ করেন। যার কারণে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আমরা সেই স্থবিরতাটা কাটিয়ে যে একটা গতিশীলতা আসবে, সেটা যারা মোটামুটি ধরেন একটু বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করে তারা কেউ এভাবে প্রত্যাশা করে নাই। সাধারণ মানুষ তো অতটা গভীরভাবে চিন্তা করে না, তাদের প্রত্যাশাটা ছিল, বাট সবার প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ বলেন অন্যদের, যে একটি আপনার যদি নির্বাচিত সরকার আসে তাহলে সবকিছুতে গতি আসবে। হ্যাঁ, সবকিছুতে গতি আসার প্রত্যাশাটা ছিল, কিন্তু সেভাবে গতিটা এসেছে বলে আমার কাছে মনে হয় না। এর মূল কারণ আমি যেটা বলবো, সরকারের তড়িৎ যে সমস্ত কৌশলগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে সরকারের কিছুটা দুর্বলতা আছে। আপনার যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সবার দক্ষতা সমান না এবং সবার অভিজ্ঞতাও এক সমান নয়। আবার যাদের অভিজ্ঞতা আছে সেখানে ক্রাইসিসটা এত বেশি যে ওনাদের পক্ষে এই ক্রাইসিসটা, যদি এটা হতো এরকম যে ইন্টারনাল আপনার কোনো ম্যানেজমেন্ট করে এটা ক্রাইসিসটা ওভারকাম করবেন, সেরকম না। আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন বিদ্যুৎ মন্ত্রী যিনি, তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ে এর আগেও দায়িত্ব পালন করেছেন এবং ওনার ব্যাপক অভিজ্ঞতা আছে, কিন্তু আসলে বিদ্যুৎ বা জ্বালানির যে ক্রাইসিসটা, এটা ওনার যতই উনি চেষ্টা করুন, মূল জায়গাটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়ে গেলে আমাদের এখান থেকে এই গভর্নমেন্ট কতটুকু সাপোর্ট দিতে পারবে? আমরা তো সেই বড় ধরনের কান্ট্রি না যারা আপনার ধরেন যেই জ্বালানি ছিল, পেট্রোলিয়াম ফুয়েলের যেটা মূল্য ছিল হয়তো $50 থেকে $60, সেটা যখন $100 চলে যায়, 90 প্লাস 100 প্লাসে চলে যায়, তখন কিন্তু আসলে বিরাট একটা ক্রাইসিস। এবং আমাদের সেই এনাফ ফরেন কারেন্সি নাই যে এটা দিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করব এবং সবসময় আমরা একটা সাপোর্ট দিয়ে যাব। তো এই জায়গাটায় আসলে যতই আমরা চিন্তা করি ইন্টারনাল ম্যানেজমেন্টের যে এক্সটার্নাল ম্যানেজমেন্টের ব্যাপারটা অনেক বেশি। আর আপনি চাইলেই এনার্জি নতুন করে কারো কাছ থেকে নিয়ে আসবেন, নতুন কোনো মার্কেটে ঢুকবেন, সাপ্লাই চেনটা আপনার যেটা একটা প্রতিষ্ঠিত সাপ্লাই চেন, এর বাইরে হঠাৎ করে নতুন করে আপনি নতুন আরেকটা সাপ্লাই চেনে চলে যেতে পারবেন, সেটা আসলে খুব কার্যকর কোনো উপায় না। তো এই ক্ষেত্রে
এনার্জি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু মূল জিনিসটা হচ্ছে এনার্জি। এনার্জি যদি ঠিক না থাকে অন্য জায়গায় গতি আনাটা অনেক কঠিন। আর যদি আপনি এমনি ওভারঅল ব্যবসা বাণিজ্য বলেন, আমি তো বলব যে এই গভর্নমেন্ট যখন আসে তখন একটা ক্রাইসিস ছিল। তারপরেও সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছিল। যেমন আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীরা একটা রিকোয়েস্ট করলেন যে আমাদের দোকানপাট ৯ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হোক। ৮ টা থেকে বা ৭ টা থেকে সেটা ৯ টা করা হলো। এবং সেক্ষেত্রে কিছু ব্যবসা বাণিজ্য হয়েছে। আবার সেটা কিন্তু ৮ টাতে নেমে এসছে। এখন এই অবস্থার মধ্যে আ সবচেয়ে বড় আমার দৃষ্টিতে যেটা, আসলে সরকারের যে আমলাতন্ত্রকে যেভাবে হ্যান্ডেল করার কথা, ওই জায়গাটা একটা বড় ধরনের ফেইলিউর আছে। এবং এই আমলাতন্ত্র গত ১৭ বছর কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আমলাতন্ত্র। এখন এর মধ্যে থেকে এটাকে কিভাবে আপনি ম্যানুভার করবেন, কিভাবে এটাকে ডিল করবেন, এইটা সম্পর্কে আসলে সরকারের মধ্যে আমার কাছে মনে হয় যে বেশ দক্ষতার একটা অভাব আছে। কাজ এই আমলাতন্ত্রকে দিয়েই তো আপনাকে করতে হবে। কিন্তু কাজটা উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় খুব দক্ষতার পরিচয় দিতে পারছে না। এবং এই আমলাতন্ত্র, বাংলাদেশের যে আমলাতন্ত্র, এটা একটা আসলে কঠিন আমলাতন্ত্র। প্রত্যেকটা সৎ কাজকে বাধাগ্রস্ত করার জন্যই যেন তাদের মোটিভেশন। এবং প্রত্যেকটা আপনি যত ভালো কাজের উদ্যোগ নেন আমলাতন্ত্র, এটাকে বাধাগ্রস্ত নানা রকমের আইন, কানুন, নানা কিছু করে এটাকে বাধাগ্রস্ত করে। কাজেই আপনাকে আউট অফ বক্স সবসময় চিন্তা করে এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের। এবং আমি খুব আজকে অবাক হয়েছি যে এই আমলাতন্ত্রের কাছ থেকে গভর্নমেন্ট কোনো সাপোর্টই পাচ্ছে না। উল্টা আমলাতন্ত্রকে আরো আপনার কি বলে তোয়াজ করার জন্য নতুন করে পে স্কেলের কথা বলা হচ্ছে। আসলে এই পে স্কেল তো সাধারণ মানুষের উপর একটা বিশাল আপনার চাপ তৈরি করবে। মার্কেটের সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমলাতন্ত্র হাততালি দিবে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ পাবে। এটুকুই আমার কাছে মোটামুটি মূল্যায়ন বলবো আমি। জি, আরেকটি ব্যাপার যেটি বলা হয় যে ব্যবসায়ীদের, আপনি বলছিলেন যে কেমন অবস্থায় আছে ব্যবসায়ীরা। এখানে আমাদের একজন তরুণ উদ্যোক্তা আছে, উনিও বলছিলেন যে বিশেষ করে পাওয়ার সেক্টরে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটি ক্ষেত্রে ক্রাইসিস চরমে, এবং অনেকে গ্যাসের অভাবে হয়তো দেখা যাচ্ছে ফ্যাক্টরি বন্ধ করে রাখতে হচ্ছে। কিন্তু তাদের তো ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, ওয়ার্কারের বেতন দিতে হচ্ছে, বা যাদের যে শিপমেন্ট থাকার কথা, যেগুলো আনবার কথা বিদেশ থেকে আমদানি করবার কথা, সেগুলো হয়তো চলে এসেছে, কিন্তু তাদের যারা ইনভেস্ট করবে তারা হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে, বায়ার চলে যাচ্ছে। এই বিষয়গুলো কিভাবে আসলে ম্যানেজ করা যায়, আপনার কাছে কি মনে হয়? ম্যানেজ করার আসলে এইখানে তো মূল জায়গাটা হচ্ছে অর্থ। আপনি যত কথাই বলেন, আপনি মিডল ইস্ট থেকে ধরেন আমাদের 6 মিলিয়ন বা ৬০ লক্ষ টন আপনার পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হয়। এর মধ্যে আমরা ক্রুড আনি হয়তোবা ধরেন ১৫ লক্ষর মতো। আর ৪৫ লক্ষ আমাদের আনতে হয় কিন্তু রিফাইন। এবং এইটা যখন আপনার যদি কোনো বছর বাজেট থাকে $10 বিলিয়ন, এখন আপনাকে বাজেট রেডি করতে হবে সেই জন্য $20 বিলিয়ন, জাস্ট ডাবল। আপনি এই টাকাটা কোত্থেকে আনবেন বলেন? এইটা তো আসলে আনার মতো একটা গভর্নমেন্ট ৬ মাস তার বয়স, সে এসেই আন্তর্জাতিক কোনো সংস্থার কাছ থেকে যে লোন নেবে, অথবা আপনি এটা কোনো ম্যাজিক দিয়ে এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এই জায়গাটা আসলে আমরা অনেক আমাদের প্রত্যাশা, এটা ঠিক আছে। কিন্তু এই প্রত্যাশার জায়গাটা ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। জি, এবং আপনি খুব রাইটলি বলেছেন যে যারা ব্যবসায়ী উদ্যোক্তা তারা মেশিনারি নিয়ে এসছেন, তারা অনেক আশায় ছিলেন যে একটা চেঞ্জ ওভারের পরে ওনারা ব্যবসা বাণিজ্যটা খুব ভালোভাবে করবেন, অনেক বড় সাপোর্ট পাবেন। কিন্তু আসলে এই জায়গাটায় সেই সাপোর্টটা আমি বলবো একটা নতুন গভর্নমেন্টের জন্যে করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যদি এরকম হতো যে গভর্নমেন্টের ১ বছর ২ বছর হয়ে গেছে, নতুন ইন্টারন্যাশনাল যারা ডোনার আছে, যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের কাছ থেকে পার্সু করে বড় ধরনের কোনো ফান্ড, বড় ধরনের কোনো সাপোর্ট, বাজেটারি সাপোর্ট হোক বা বড় ধরনের কোনো কিছু নিয়ে আসেন। সেই জায়গাটায় কিন্তু আসলে সরকার সময়ই পায়নি। জি, আপনি বলেন সরকার যেদিন দায়িত্ব গ্রহণ করলো তার বোধহয় ১০ বা ১৫ দিনের মধ্যেই আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই যুদ্ধ তো আপনার আমার নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যতই প্রত্যাশা করুক, এই যুদ্ধ আপনার আমাদের কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে না। এবং সারা বিশ্বেই সব জায়গায় সবাই সাফার করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধ কন্টিনিউ করছে এবং তেলের দাম $100 প্লাস মাইনাস এর মধ্যে ঘোরাফেরা করছে।
এই জায়গা থেকে মুক্তি খুব সহজ না বলে আমার কাছে মনে হয়। জি, আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আলামিন। অধ্যাপক আলামিন, শুনছিলেন আপনি, ক্রাইসিস তো কিছু আছে, গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভও নিয়েছে, আপনি বলছিলেন প্রতিফলনের জায়গাতে যেটি বলছেন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো দুর্বলতা ধরা পড়ছে, এবং বিশেষ করে সেই ঘুরে ফিরে একটি প্রচলিত কথাই আসে যে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেটিক যে সিস্টেম, সেই জায়গায় অনেকটা বন্দী হয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, রাইটলি উনি একদম একদম অ্যাকুরেট কথাগুলো বলেছেন, এবং এটাই হচ্ছে আসল কথা। আমি মানে যে সহ আলোচক বললেন, বাস্তবতা হচ্ছে কি, দেখেন বিগত সময়গুলোতে প্রশাসনটাকে এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে লেয়ারিং করা হয়েছে, আপনি যত এটাকে পরিবর্তন করেন, দিন শেষে কিন্তু ওই ধরনের লোকগুলোই থাকছে এবং তারাই কাজগুলো করছে। আর যারা ধরেন এই সরকারপন্থী, আমরা যেহেতু প্রশাসনে যেহেতু এটাকে একটা ডিভাইড করি, যাদেরকে ছিল তারা লং টাইম ওএসডি ছিল, ওনাদের যে এই কাজগুলো করার ক্ষেত্রে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা, তার একটা ঘাটতি আছে। তো সেই কারণে আপনি ওই ঘাটতি ফিল আপ করতে যেয়ে ওদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। এখন তাদের উপর যখন ডিপেন্ড করছেন, তারা কিন্তু আলটিমেটলি ট্রুলি ফ্যাক্ট ফাইন্ড যদি করা হয়, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কনভিক্টেড হয়ে যাবে। কারণ তারা যেহেতু সরকারের অর্ডার তখন ক্যারি ফরওয়ার্ড করেছে, বাট তাকে তো সিগনেটর হিসেবে কাজটা করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ফুললি ওইভাবে ব্যাপারগুলো বলছে না। তো সরকারের উচিত হচ্ছে সবার আগে একটা টোটাল ডিসক্লোজার সবার সামনে দিয়ে দেওয়া। কারণ জানেন 2022 সালেই কিন্তু গ্যাসের তীব্র সংকট ছিল, এটা কিন্তু হুট করে এখন আসেনি। 2022 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে, তখন যে মানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে কিন্তু ব্যবসায়ীরা যেয়ে বললো যে আমরা যেভাবেই হোক এটাকে আমরা কভার করব। তাহলে সেই ব্যবসায়ী কিন্তু এখন আবার বলছে আমার এই সংকট। তাহলে 22 সালের ব্যাপারের মধ্যে তো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ তো হয় নাই। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের উপর পাবলিক ম্যান্ডেট ছিল না বলে বড় বায়োলেটারাল এগ্রিমেন্ট বলেন বা G2G এগ্রিমেন্ট বলেন, সেখানে কিন্তু ওইভাবে হয়নি। সবার প্রত্যাশা ছিল ইলেক্টেড গভর্নমেন্ট আসলেই, বিশাল একটা ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট আসার পরেও কিন্তু আসলে ওইভাবে কাজটা শুরু হতে পারেনি। কারণ আপনি যে ওয়ান স্টপ ড্যাশবোর্ডের কথা আমরা সেই সময় শুনেছি, এবং বিরাট চেয়ারম্যান তখন একটা নাইস প্রেজেন্টেশন দিয়েছে এবং অনেক বিনিয়োগ চলে আসবে বলা হয়েছে। বাট আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট এইখানে যে সিনক্রোনাইজেশন, ইকোসিস্টেম টোটালটাকে যদি একসাথে নিয়ে কাজ না করেন, তাহলে তো পার্শিয়ালি একটা ইউনিট কিছু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ধরেন এনবিআরকে আবার দুইটা ভাগ করেছিল, একটা ছিল আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি আসবে, আরেকটা হচ্ছে কালেকশন রিলেটেড থাকবে। তাহলে এইটাও কিন্তু পরবর্তীতে দেখা গেলো রিফর্মটা কিন্তু সাস্টেইন করেনি, আবার আগের অবস্থায় চলে গেল। ব্যাংকিং রেজুলেশনের মাধ্যমে চেষ্টা করা হয়েছিল যে কীভাবে এই সমন্বিত ব্যাংকগুলোকে কী করা যায়, সেটাও কিন্তু বাস্তবায়নের পথে অনেক সমস্যা হয়েছে। এগুলো সবই কিন্তু সেম আমলাতন্ত্র কিন্তু এই কাজগুলো করাচ্ছে। তারা কিন্তু জানে সমস্যাটা কোথায়, ক্রাইসিসটা কোথায়, কী করতে হবে, সেই বিষয়টাকে তারা যদি প্রপারলি আনে এবং যিনি এটা নিয়ে ডিল করছেন উনি যদি জনতার সামনে ব্যাপারটা নিয়ে এসে যদি বলে যে দিস ইজ দ্য সিচুয়েশন, মানে এই অবস্থাতে আমাদের করণীয় ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টাটাই চালিয়ে যেতে পারি, যেটা কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা ছাড়া, সময়ের অপেক্ষা করা ছাড়া তো কিছু করণীয় নাই। এখন এই জিনিসটা কিন্তু আবার তারা উস্কে দিচ্ছে অন্য ধরেন ফ্যাসিস্টের দোসর যারা আছে, অন্য যারা ন্যারেটিভ তৈরি করে, মানে এমনভাবে আপনার প্রচার প্রচারণা চলা হয় যে দেশ মনে হয় পুরাটাই গোল্লায় চলে গেছে। তার মানে তারা কিন্তু মনে হচ্ছে যে এখন হঠাৎ করে আসছে, আবির্ভূত হয়েছে, এতদিন তারা দেশে ছিল না, দেশের কোনো কিছু তাদের জানা নাই, তাদের নলেজেই ছিল না। এখন ধরেন যে বন্ধ কারখানার জন্য যে 5,500 কোটি টাকা কিন্তু 3টা বছরে বাজেটে কিন্তু 3টা ডিফারেন্ট প্ল্যানে দেওয়া হয়েছে। প্রথম বছর 20,000, পরের বছর 20,000, তারপর বছর 20,000। এই 60,000 কোটি টাকায় কিন্তু এককালীন বলা হয় না, এবং এটা কাদেরকে দেওয়া হবে সেটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি যেটা বললেন যে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, বা অনেকটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছে, যেগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিলে আমি টিকিয়ে রাখতে পারি, আর যেটা বন্ধ হয়ে গেছে সেটা বিশাল ক্যাপিটাল লাগবে। তো এইগুলো ব্যাপারগুলো কিন্তু গভর্নমেন্টের ওই জায়গায় আমলা যখন পৌঁছানোর যাবে, যে মানুষের সত্যিকার নিডসটা কি, সেটা কিন্তু তার সামনে সেভাবে পলিসি নোটটা যেতে হবে। কারণ একজন মিনিস্টার যখন আসেন, ওনার অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি থাকে, কিন্তু পুরো বিষয়টা অভিজ্ঞ থাকে ওই মিনিস্ট্রির কনসার্ন সচিব যারা আছেন। তাহলে আপনার কাছে মনে হয় না যে পলিসিগুলো যখন নেওয়া হয় তখন স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে যখন আপনি সম্পৃক্ত করবেন, তখন তো বিষয়গুলো আরো সহজ হয়ে যায়? তো সেই জায়গায় কি তাদেরকে পর্যাপ্ত মানে প্রপারলি এঙ্গেজ করা হয় কিনা? দেখুন, আমরা কিন্তু স্টেক হোল্ডার বা রাউন্ড টেবিল ডিসকাশনে সবাই কিন্তু নীতি কথাগুলো বলে, এটা করতে হবে, এটা করণীয়, এটা কিন্তু বাস্তবিক যে চ্যালেঞ্জগুলো কেন করতে পারছি না সেই জিনিসটা ওনারা মাঠে আছেন, ওনারা হয়তো একেবারে মানে এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছেন, সুতরাং ওনারা তো বুঝতে পারছেন যে কোন জায়গায় অবস্টেকেলগুলো তৈরি হচ্ছে এবং হাউ টু ওভারকাম দিস অবস্টেকেল, তখন হয়তো ওই ব্যবস্থাগুলো নেওয়া যায়। সুতরাং সেই সাজেশনসগুলো কতটা নিচ্ছে গভর্নমেন্ট? দেখুন, সাজেশন আসার পরেও এটা কিন্তু একটা লম্বা প্রসেসের মাধ্যমে চলে যায়। কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি কিন্তু ক্যাপিটাল মার্কেট রিফর্ম কমিটির মেম্বার ছিলাম, 5 মেম্বার্সের একজন আমি ছিলাম। ওই সময় কিন্তু সেই সময়কার প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে 6 মাস সময়ের টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল, এর মধ্যে সরকারের হাতে
থাকা যে লাভজনক কোম্পানির শেয়ার সেটা ছাড়তে হবে সাপ্লাই বাড়ানোর জন্য, মাল্টিনেশনাল কোম্পানি যে শেয়ারগুলো আছে সেটা ছাড়তে হবে। তারপর বলা হয়েছিল যে আরও যে বড় বড় গ্রুপস যাদের হচ্ছে মোটামুটি প্রফিটেবিলিটি অনেক হাই তাদেরকে আনলে পুঁজিবাজারের সাপ্লাই সাইডটা বড় হলে এটার গভীরতা বাড়বে। বাট ওই সময় এত কঠোর নির্দেশনা থাকার পরেও কোনো ধরনের আপনার ধরেন পলিটিক্যাল প্রেশার না থাকার পরে বহু কিছুর পরে কিন্তু এটার কোনো প্রসেসটা শুধু স্টার্ট হয়েছে, এটা কিন্তু আগায়নি। তাহলে এখন ধরেন নতুন যারা দায়িত্ব নিয়েছে তারা কিন্তু কাজটা যদি শুরু করতে যায় ওই সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই তাকে ঘোরপাক খেতে হবে, আবার নতুন করে পলিসি করো, আবার নতুন করে ডিসকাস করো, আবার কাজ করো। তাহলে এই বিষয়গুলোকে ধরেন যারা এটা বোঝে কোথায় কি করতে হবে, যদি পলিসি সাপোর্ট লাগে সরকারের কাছে সরাসরি পলিসির নোট নিয়ে যেহেতু আমার তিনটা একসাথে কাজ করতে হবে, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, রেগুলেটর, তিনটাকে একসাথে জয়েন্টলি যদি বলে, যেটা যে কনসার্ন রেগুলেটর, যদি ইন্স্যুরেন্স কোম্পানি হয় তার জন্য ইড্রা, মাইক্রো ফাইন্যান্স, এমআরএ আছে, মানে বিভিন্ন সংস্থা যেগুলো আছে তাদের যারা এগুলো নিয়ে কাজ করে তাদের প্রত্যেকেরই কিন্তু প্রবলেমটা কি জানা আছে, বাট এখনও কিন্তু আলোচনার পর্যায়ে আছে আমাদের সমস্যা কি করতে হবে। কিন্তু কি করছি এটা কিন্তু মানুষ দেখতে চায়, কি করতে হবে এটা কিন্তু আর কারো কিন্তু এখন শোনার মতো সময় নাই, কারণ মানুষ কিন্তু অনেক আশা নিয়ে যে এত বড় একটা ম্যান্ডেট নিয়ে আসছে, মানে আমরা ভোট দিয়ে এনেছি মানেই হয়তো অবস্থার পরিবর্তন হবে। কিন্তু ধরেন আপনি খেয়াল করে দেখেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কি বলছে যে আমি যদি এসব জায়গায় ভর্তুকি দেই তারা আমাকে ঋণ দিবে না, ব্যাংকের NPL কমায় ফেলতে বলছে, যেখানে IMF এর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 3% নন পারফর্মিং লোন থাকলে হচ্ছে এটাকে তারা বলছে যে মোটামুটি অ্যালার্মিংই বলে, 6% একদম অ্যালার্মিং, সেখানে বাংলাদেশে 37%। আর সংসদে মানে কিবরিয়া সাহেব কিন্তু বলেছে সেটা 61%, উনি কিন্তু একদম একটা সেশনে বলেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে যদি রিয়েল অবস্থাটা দেখি ব্যাংকিং খাতটা তো আসলে কাগজে কলমে আছে, বাট সত্যিকার অর্থে আপনি যদি প্রত্যেকটা ব্যাংকের যদি মানে ফরেন্সিক অডিটের মাধ্যমে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেন, মাত্র তো আমরা 5টা ব্যাংকের রিভিউ করে এই রেজাল্ট পেয়েছি। যেমন 2023 সালে আপনি দেখিয়েছেন 5% NPL আর 95% ভালো, এটা যখন ফরেন্সিক রিপোর্ট আসছে তখন 95% NPL, মানে কিছুই নাই। তাহলে টাকাগুলো আপনি শেল কোম্পানি করে দেশের বাইরে পাচার করে দিয়েছেন, আপনারা নিজেরা সুখে শান্তিতে বাইরে আছেন, আপনার দেশের এখানে কিছু ফ্যান ফলোয়ার রেখে দিয়েছেন, তারা এসে করছে, এই সরকার কিছুই করতে পারছে না। তাহলে প্রথমে সরকারের একদম পুরো পিকচারটাই জাতির সামনে যেরকম একটা শ্বেতপত্র ছিল সেরকম একটা পিকচার তুলে ধরে যে রিয়েলিটিটা কি, কারণ মানুষের কাছে এটা যদি আপনি না নিয়ে যান তখন কিন্তু মানুষ আপনার উপর ব্লেমগুলো দেবে। এখন যে ব্লেমগুলো আসছে, কারণ সরকারের ক্ষেত্রে অনেক কিছু সরকার যেহেতু ক্লিয়ারলি ডিসক্লোজার দিচ্ছে না, এখন হয়তো একটা ডিসক্লোজার দিচ্ছে আমরা এই 180 দিনে কি করেছি সেটা জানিয়েছে, আমাদের ইনিশিয়েটিভগুলো কি, বাট বাস্তবায়নের ক্ষেত্রে আমি কেন পারছি না সেই পয়েন্টসগুলো নিয়ে কিন্তু মানুষের সামনে আসতে হবে, বলতে হবে, এবং এটার জন্য আমরা চেষ্টা করছি সেই আন্তরিকতা দেখাতে হবে, তখন জনগণের সাপোর্ট পাবে। কিন্তু এই যে আপনার বিভিন্ন ধরনের বট আইডি করে বিভিন্ন কিছু করে একদম খুবই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যা যা প্রয়োজন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া, মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভলভ, এই বিষয়গুলোকে নিয়ে যেমন আপনি হয়তো জানবেন মাননীয় প্রধানমন্ত্রীর নামে অনেকগুলা ফলস ফটোকার্ড বানানো হয়েছে, তাহলে এইগুলোর মাধ্যমে ফটোকার্ড বলেন আর বট বাহিনী যেটি বলেন সেটি তো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে যায় যখন দৈনন্দিন জীবনে যে মানুষকে দেখা যায় প্রতিটা ক্ষেত্রেই সংগ্রাম করতে হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটি গ্যাস বলি, বিদ্যুৎ বলি, বা আমাদের দৈনন্দিন রুটি রুজির বিষয় বলি, সেই জায়গায় যখন সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় তখন তো এই প্রোপাগান্ডাগুলো সত্য হয়ে যায়। আমি আসবো আপনার কাছে এবং আলোচক যারা আছেন তাদের কাছে আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব হাসিনা আরমান, আমরা যে আলাপগুলো করছিলাম, উত্তরণের পথ কি আছে বলে মনে করেন, বা আপনার প্রত্যাশার কথাই জানতে চাই, কারণ আমরা তো শুরু থেকেই বলছি 6 মাস খুব বেশি সময় নয় একটা সরকারের মেয়াদ বা একটা অবস্থাকে পরিবর্তন করার জন্য কিংবা প্রত্যাশা করার জন্য, মূল্যায়ন করার জন্য, কিন্তু তারপরেও যে ইঙ্গিতগুলো দেখছেন সেই দিক থেকে দেখে আগামীতে কীরকম মনে করছেন বা কোন প্রত্যাশা আপনার কাছে আছে? না দেখেন, আমি পার্সোনালি কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি পার্সোনালি আই লাইক হিজ ক্যারেক্টার ভেরি মাচ, বিকজ ওনার অরাটাই ওইরকম যে আমরা যারা হচ্ছে সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান বা যারা আমরা হচ্ছে নিউ জেনারেশন, আমাদের কাছে কিন্তু উনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ওনার যে রিসেন্ট টাইমে ওনার বিভিন্ন ধরেন অ্যাক্টিভিটিগুলো, সেগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে অফকোর্স। কিন্তু আমরা ব্যবসায়ীরা ধরেন আসলে সরকারের পক্ষে কথা বলি বা বিপক্ষে কথা বলি, যেটাই বলি, আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে ব্যবসার উন্নতিটার জন্যই আমরা হয় তাদের পক্ষে কথা বলি অনেক সময়, অবশ্যই ভালো করলে অ্যাপ্রিসিয়েট করি বা সমন্বয় করার জন্য অনেক সময় বলি, আবার অনেক সময় যখন আমরা একেবারেই দেয়ালে পিঠ থেকে যাই তখন আমাদের সমালোচনা করতে হয় আমাদের।
তো ধরেন হচ্ছে যেমন এই যে এখনের যে গ্যাসের ক্রাইসিস, এটা উনি আমাদের অধ্যক্ষ স্যার ঠিকই বলেছেন যে এটা অনেক বছরেরই একটা ক্রাইসিস, কিন্তু এখনের যে ক্রাইসিসটা এটা কিন্তু আমার আমার ব্যবসায়িক জীবনের আর অলমোস্ট 11 বছর হয়ে গিয়েছে। 11 বছরে আমি এরকম ক্রাইসিস দেখি নাই। আমার বাবার হয়তো আরও বেশি, 40 বছর, সেও তার 40 বছর বয়সে মানে ব্যবসায়িক বয়সে সে এত ক্রাইসিস দেখে। তো এখন ধরেন ব্যাংকের যে কথাটা আসছে, আজকে যে ব্যাংকের এই যে এনপিএল এর এই অবস্থা বা ব্যাংকিং খাতে যে ক্রাইসিস, হ্যাঁ, ফান্ড নেই ব্যাংকে, নেই, ইন্টারেস্ট রেট যে এত হাই, এটা কেন হাই? বিকজ যারা পাচারকারী তারা টাকা পাচার করে নিয়ে গিয়েছে। এখন যেসব সেই জায়গায় কি মানে সব ব্যবসায়ী না, কিন্তু অসাধু ব্যবসায়ীদের দায়িত্ব রয়েছে, সেটাই আমি বলছি। এখন যেসব অসাধু ব্যবসায়ীরা এই কাজটা করেছে তাদের দায়ভার কি আমরা নিব? আজকে যখন ইন্টারেস্ট রেটটা এত বেশি আমাদের উপর দিয়ে যাচ্ছে, আমরা তো ব্যবসা সার্ভাইভ করতে পারছি না, তাহলে এই দায়িত্বটা কি আমাদের এটা রিপেমেন্ট করা? আমাদের তো অফকোর্স না। তাহলে এখানে কি হতে পারে? হয়তোবা এটার ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে এনে দীর্ঘমেয়াদী একটা কোনো পরিকল্পনা যদি করা যায়, সেই দিকে যদি গভর্নমেন্ট চিন্তা করতে পারে, সেদিকে আগানো উচিত। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে আপনার ব্যুরোক্রেটিক যে আমাদের প্রবলেমটা, আমার মনে হয় এটা আমাদের একটা আজীবনের সমস্যা। হ্যাঁ, মানে আমি জানি না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, বাট ব্যুরোক্রেটসরা অনেক সময়, স্পেশালি ধরেন যারা এন্ট্রি পর্যায়ে বা যারা রিসেন্ট টাইমে ঢুকে, তাদের সাথে মনে হয় যে সাধারণ মানুষদের বা ব্যবসায়ীদের একটা কেমন জানি একটা ক্ল্যাশ। মানে তারা মনে হয় আমাদেরকে ধরেই না যে ব্যবসায়ী মানেই হচ্ছে চোর, তাদের চুরি ঠেকানোর জন্য এইভাবে সব পলিসিগুলো করতে হবে। রেদার সহায়তা করার যে মাইন্ডসেটটা, এইটা আমার মনে হয় যে আসলে এখানে বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, দিন শেষে কে সিনিয়র, কে জুনিয়র, কে আমরা ব্যুরোক্রেট, কে ব্যবসায়ী, কে সাধারণ মানুষ, এগুলো ইম্পর্টেন্ট না। দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, এগুলাকে আমরা যদি প্রায়োরিটি লিস্টে রাখি, তাহলে আমার মনে হয় যে আমাদের বাকি যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা সরে আসতে পারি আর কি। জি, আপনি নানা ধরনের অবস্টাকেলের কথা বলছিলেন, যেহেতু আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথেও সরাসরি জড়িত থাকতে হয়, সেই জায়গায় কাস্টমসের ক্ষেত্র থেকে বা সেই জায়গায় কি ধরনের হ্যাসেল ফিল করেন? কারণ যেটি বলছিল যে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল এনবিআর কে, পরবর্তীতে আবার একত্রিত করা হয়েছে, সবই তো আসলে ব্যবসায়ীদের স্মুথ একটা যাতে সব জায়গায় ট্রানজ্যাকশন হয়, কিন্তু সেই মসৃণ ভাবটা কি থাকলো? যে আমি জাস্ট গত পরশু দিনেরই একটা এক্সাম্পল দিই। সো এক ফ্যাক্টরি মালিক আমাকে ফোন দিয়েছে, তার এইচএস কোডের একটা ইস্যু নিয়ে তার হচ্ছে কাস্টমসে যেতে হয়। হ্যাঁ, সো অনেক সময় যেটা হয় যে আপনার এইচএস কোডগুলা অনেক সময় একটু ভেগ থাকে, একেবারে প্রিসাইজ যদি না থাকে, আমাদের যারা কমার্শিয়ালে কাজ করে তারা হয়তো বা তাদের জ্ঞান শূন্যতা বা জ্ঞান স্বল্পতার কারণে অনেক সময় ভুল এইচএস কোড ডিক্লেয়ার করে দেয়। তো এটার জন্য আমাদের আসলে করণীয় কি? আমাদের কাস্টমস অফিসাররা দেখবে আসলে কি সে কোম্পানিটা চুরি করছে কিনা। যদি মনে হয় যে না, তার ওইরকম রেকর্ড নেই, ঠিক আছে, তাহলে তাকে রেকটিফাই করার সুযোগ দিই। এখন ওই ফ্যাক্টরি মালিক ফোন দিয়ে আমাকে বলছে, আমাকে কাস্টমস থেকে বলা হয়েছে দুপুর 12টায় ওখানে যেতে। তখন বাজে হচ্ছে দুপুর 3:30 বা 4টা, বিকাল 3:30 বা 4টা। সে তখনও ওখানে বসে আছে। 12টায় তাকে যখন টাইম দেওয়া হচ্ছে, সে কিন্তু সময়টা পাচ্ছে না। প্রথম জিনিস হচ্ছে পার্সোনাল লেভেলে একটা ফ্যাক্টরি মালিকের অনেক কাজ থাকে, সে যে বসে থেকেও এখানে সময় পাচ্ছে না, তাকে সময় দেওয়া হচ্ছে না, তার তো কাজের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। সেকেন্ড অফ অল, পরবর্তীতে আমাকে সে সন্ধ্যায় ফোন দিয়ে বলতেছে আমার কাজটা হয় নাই। কেন হয় নাই? বিকজ কমিশনার মহোদয়ের কোনো একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ, যার কারণে সে চলে গিয়েছে, আজকে কাজটা হবে না। এখন তার তো পোর্টে ড্যামারেজ হচ্ছে। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? ডিপেন্ডেন্সিটা ওনার উপরেই খালি থাকতে হবে। ওনার ফ্যামিলি মেম্বার অসুস্থ, উনি অবশ্যই যাবেন, কিন্তু এটার তো মানে ইন প্লেস অফ হিম সামওয়ান তো ওখানে করে দিতে হবে, যাতে আমার কাজ আটকায় না থাকে। কারণ আদারওয়াইজ এই যে ধরেন তার যে পোর্ট ড্যামারেজটা একদিনের জন্য যে বেশি হলো, এটার দায়ভারটা মালিকটা কেন নিবে? তাই না? আমাদের আসলে নিজেদের অনেক জায়গা থেকে এইভাবে দায়িত্বশীল হওয়াটা আমার মনে হয় যে প্রয়োজন আর কি। ওয়েল, আমি যাব। সদুল ভাই, আপনি আছেন, শুনছিলেন যেই আলোচনাগুলো হচ্ছিল, এখানে যে কেবলমাত্র গ্যাস বিদ্যুৎ ক্রাইসিস বিষয়টি তো এরকম নয়। ওভারঅল আমলাতান্ত্রিক জটিলতার কথা যেটি বলা হচ্ছে, তার পাশাপাশি সুশাসনের অভাব যেটি দীর্ঘদিন থেকে রয়েছে সেই বিষয়টি, এবং ব্যবসায়ীরা তো অন্তত মনে করেছিল যে নির্বাচিত সরকারের সময় এসে তারা অন্তত আরেকটু স্মুথ সব জায়গায় মানে মুভ করতে পারবে, সেই জায়গাতেও দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় তাদেরকে নানা রকম অবস্ট্রাগল ফেস করতে হচ্ছে। সেই বিষয়গুলো যদি একটু অ্যাড্রেস করেন সদুল ভাই। ধন্যবাদ। আসলে সবার কথা প্রায় একই সুরে একই জায়গায় এসে মিলিত হচ্ছে। আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র আমি ভিতরে বাইরে নানাভাবেই আমার মানে ধরেন সাংবাদিক হিসাবে এই আমলাতন্ত্র
ফেস করেছি, আবার ক্লায়েন্ট হিসেবে এই আমলাতন্ত্র ফেস করেছি। আমি শুধু একটা উদাহরণ হিসেবে বলি, আমার নিজের অভিজ্ঞতা। মিরপুর থেকে আপনার ঢাকার সেন্ট্রাল অফিসে, মিরপুরের একটা অফিস থেকে ঢাকার সেন্ট্রাল অফিসে একটা চিঠি আসতে ২৭টা সিগনেচার লাগে। ক্যান ইউ ইমাজিন? চেয়ারম্যানের কাছে ওখান থেকে একটা চিঠি বা একটা প্রস্তাব চেয়ারম্যানের কাছে আসবে, যে প্রতিষ্ঠান সম্পর্কে বলছি, আমি নাম বলছি না, জি ২৭টা সিগনেচার লাগবে। কেন? এবং প্রত্যেকে মনে করে উনি চেয়ারম্যান। ওই যে পিয়ন, ওই অফিসের পিয়ন, সেও মনে করে ওই প্রতিষ্ঠানের সে চেয়ারম্যান। ক্লার্ক যে, সেও মনে করে সে ওটার চেয়ারম্যান। তার উপরে যে আছে সেও মনে করে চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার যারা আছে তারাও মনে করে, প্রত্যেকেই মনে করে সে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এবং তার ভাবসাবটা ভাই ঠিকই বলেছেন, ব্যবসায়ী ভাই, যে আমলাতন্ত্রের বা সরকারি চাকরি যারা করেন তারা মনে করেন তারাই একমাত্র সৎ লোক, দেশ রক্ষার জন্য একমাত্র দায়িত্বশীল, বাকি সবাই চোর এবং সবাই দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য আসছে, ওনারা এখানে বসে এটাকে পাহারা দিচ্ছেন। আসলে ওনাদের মন মানসিকতা কোনো অবস্থাতেই কল্যাণমূলক না। এবং এই আমলাতন্ত্র, এই যেটা বলছি যে স্ট্রাকচার, এবং কেউ দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে চায় না। হ্যাঁ, আবার এই আমলাতন্ত্র কিন্তু খুব দ্রুত কাজ করে যদি আপনি তাদেরকে আন্ডারহ্যান্ড কোনো ডিল তার সাথে করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আবার খুব দেখবেন যে স্পিড মানির কথা যেটা বলা হচ্ছে, সেটা দিলে কিন্তু আপনারটা সবার আগে, ওই যেই পিয়ন নিজেকে চেয়ারম্যান মনে করছে সে দৌড়ে এসে আপনার কাজটা সবার আগে করবে। ওই যে ক্লার্ক আপনাকে ঘোরাচ্ছে, টাকা দিলে সবার আগে সে কাজটা, আপনার কাজটা করবে। এখন এখান থেকে বেরিয়ে আসা রিয়েলি খুব টাফ। এটা আমাদের এখানে একটি আপনার 24শে জুলাই বলে আপনার 5ই আগস্ট যেটা অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি এটা আসলে বিপ্লব হওয়া দরকার ছিল। একটা বিপ্লবী সরকার আসলে হয়তোবা এই আমলাতন্ত্র নতুন করে আবার আপনার রিরাইট করে সমস্ত কিছু আপনার এই যে জটিলতাগুলো, এটা কোনো, আমি জানি না আমাদের অন্যান্য দেশে, ধরেন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বা অন্য যে কোনো জায়গায় বলেন, এখন সমস্ত কিছু ডিজিটাল সিস্টেম হয়ে গেছে। আপনি, আমাদের ব্যাংকিংও কিন্তু অনেকখানি ডিজিটাল হয়ে গেছে, টাকা ওঠানো, টাকা ট্রান্সফার করা, এগুলো কিন্তু কারো কাছে এখন যেতে হয় না। তো এইভাবে যদি প্রত্যেকটা অফিসে একটা ডিজিটাল সিস্টেম, যদি যতক্ষণ পর্যন্ত আমি বা না করতে পারছি, বা কোনো গভর্নমেন্ট না করতে পারছে, আপনার কাজটা অটোমেটিক হয়ে যাওয়া উচিত। আপনার কাজটা কারোর উপর নির্ভরশীল হবে। আর উনি এই যিনি বললেন যে একজন ভদ্রলোকের কাছে, একজন আমলার কাছে উনি 12টার সময় গেছেন, বিকেল 5টা বা 6টার সময় উনি বসে আছেন, হঠাৎ উনি চলে গেলেন, কি ওনার একজন আত্মীয় অসুস্থ। তো ওনার আত্মীয় অসুস্থ, সেই জন্য আমি কেন সাফার করব? এর কোনো জবাবদিহিতা নাই। আপনি কেউ ওনাদেরকে শাসন করার মতো কোনো অবস্থায় নাই। এবং এইটা আসলে সত্যি সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমাদের যে রাজনীতিবিদ, তাদের আমলাতন্ত্রের উপর কোনো রকমের নিয়ন্ত্রণ নাই। যতক্ষণ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ওনারা আরোপ করতে না পারবেন, এটাকে হ্যান্ডেল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তি নেই। অসংখ্য ধন্যবাদ। যাব জনাব আলামিন আপনার কাছে। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, ক্রাইসিস তো অনেক আছে, সময়ের স্বল্পতার জন্য হয়তো এত বিস্তর আলাপ করা যাবে না, বা একটি আলোচনায় সব আলাপ আসবে না। ক্যাপিটাল মার্কেটের কথা আপনি বলছিলেন, এবং আপনি এন্ট্রিমেন্ট সময় সেই কমিটিতেও ছিলেন। আমরা যদি জানতে চাই যেই আর্থিক সংস্থানের কথা বলা হচ্ছে আমাদের লিকুইড মানি, সেই জায়গায় মানি মার্কেটের পাশাপাশি ক্যাপিটাল মার্কেটের উপরও তো আসলে নির্ভর করবার কথা ছিল। এবং আমরা তো জানি বাইরের দেশগুলোতে বড় ফান্ডিং যেগুলো হয় সেগুলো ক্যাপিটাল মার্কেট থেকেই আনা হয়। তো সেই জায়গাতে এসে এই গভর্নমেন্টের সময় এসে কি সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনি দেখতে পাচ্ছেন, বা সেই বিষয়গুলোকে কিভাবে দেখেন? দেখুন, ক্যাপিটাল মার্কেটে যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের কিন্তু বিশাল অভিজ্ঞতা আছে, বাট তাদের কাছ থেকে যে অ্যাক্টিভিটিগুলো দেখছি তাকে কিন্তু আমি খুব একটা ভালো মনে করছি না। কারণটা কি, ধরেন আমরা ইন্টারিমের সময় গভর্নেন্সটাকে স্ট্রেনথেনিং করার জন্য যে কাজগুলো করেছি, তারা কেন জানি এসে এটাকে রিল্যাক্স করতে চাচ্ছে। আপনাকে যদি একটা এক্সাম্পল দেই, আমরা কিন্তু বলেছি যে কোনো কোম্পানির যদি এনপিএল থাকে সেটাকে ফাইন্যান্স করার জন্য লোন মানুষের কাছে ইস্যু করা যাবে না। আপনি তো পত্রপত্রিকায় দেখছেন এখন যে সিটি গ্রুপ একটা ক্রাইসিসে আছে, তাদের 1500 কোটি টাকা বাজার থেকে উত্তোলনের জন্য বলছে যে আমরা গ্রুপকে নিয়ে আসবো। তাহলে আপনি কি এই ধরনের গ্রুপ এনে মানে একটা বার্ডেন বা দেউলিয়া কোম্পানি পাবলিকের কাছে শিফট করবেন? এটা কি আপনার উদ্দেশ্য?
আবার দেখবেন এসএমই বোর্ডে একটা কোম্পানি আপনি প্রায় 17-18টা অনিয়ম নিয়ে তারা লিস্টেড হতে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এগুলোকে বন্ধ রেখেছিলাম বলে কিন্তু ইন্টারিম টাইমে কোনো কোম্পানি, নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়নি। তালিকাভুক্ত হয়নি দেখে কিন্তু না, এটাকে কিন্তু আমাদের এখন আপনাদের সময় বলা হয়েছে যে মাথা ব্যথার ওষুধ কি মাথা কেটে ফেলা? না, মাথা না আপনি অনেক কাটলেও স্ট্রিক্ট করতে যায়, একটি কোম্পানিও আনলেন না। সেটি এবং এখন আপনাকে বলি কোন কোম্পানিগুলো বাংলাদেশে পুঁজিবাজারে আসে। যে কোম্পানিগুলো ব্যাংক থেকে লোন পায় না তারা আসে। আপনার যে গ্রোথ ফার্ম, যার প্রফিটেবিলিটি আছে, সে ডাইনিং টেবিলে সিদ্ধান্ত নিতে পারে, সে কেন আপনার সিদ্ধান্ত পাবলিকের হাতে ছেড়ে দিবে? যেটা ব্যাংক থেকে ঋণ পায় না, যাকে কেউ কিছু দেয় না, তখন মতিউর রহমানের মতো ছাগল কাণ্ডের মতো ট্যাক্স ফাইল তৈরি করে প্লেসমেন্ট শেয়ার তারা নেয়, জনগণের হাতে বার্ডেন দিয়ে চলে যায়। আপনি ধরেন এই যে ডাইরেক্ট লিস্টিং এর কথাও বলা হচ্ছে যে ভালো ভালো কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং নিয়ে আসবো। 2010 সালে যখন ডাইরেক্ট লিস্টিং 5টা স্টেট ওন আসছে, 5টা আদার দেন স্টেট ওন আসছে, এই 10টার মধ্যে দেখা গেছে কোনোটাই প্রায় ধরে রাখতে পারে নাই। তাহলে আপনি যদি ডাইরেক্ট লিস্টিংও আনেন, সরাসরি কোম্পানি টাকা পাবে, এতে বাজারেরও কিন্তু খুব একটা গভীরতা বাড়বে না। তার মানে যেই কাজগুলো আমরা করতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি তার জন্য যে ধরনের পার্সন দরকার, তাকে হয়তো অভিজ্ঞ আপনি আছেন, অভিজ্ঞতা আপনার আছে নো ডাউট, বাট আপনাকে কিন্তু ফাংশনাল জায়গাগুলোতে বোঝাতে হবে যে দীর্ঘদিন ধরে সাফার করছে, এটাকে অ্যাকশন প্ল্যান নিতে গেলে আমার কী কী করণীয় সেটা দেখতে চায়। এবং সেটার জন্য যেই কমিশন এখন কাজ করছে, আমি মনে করছি তারা আসলে সরকারকে কতটুকু আর কি সহায়তা করতে পারবে, আমি কিন্তু খুব একটা তাদের ব্যাপারে আশাবাদী না। কেন আশাবাদী না? এর এক্সাম্পলগুলো দিলাম যে যদি ওটাকে আনা হয়, বা আমি যদি একটা ব্যাংকের শেয়ার বলি, একটা ব্যাংকের শেয়ার ধরুন বাজারে 9 টাকা করে ট্রেড হয়, সেই শেয়ারকে 10 টাকায় আপনি রাইট অনুমোদনের পারমিশন দিলেন, তাহলে আমি 9 টাকায় যদি কিনতে পারি মার্কেট থেকে, 10 টাকা আপনাকে কেন কিনবো? তখন দেখা গেছে অনেকগুলো নন কমপ্লায়েন্সকে তারা দিয়েছে, বলছে যে আমরা সহজ মানে যে প্রসেসের যে জটিলতাটাকে সহজ করছি। সহজ করে আমরা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করবো যতক্ষণ এটাকে গভর্নেন্সকে হিট করবে না। এখন যদি আপনি সহজ করতে যাই আবার সেই অসাধু চক্রকে সুবিধা দেন, কিছু ব্যক্তিকে সুবিধা দেন, তখন কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ সরকার যে কাজ করছে একই জিনিস হবে। তো সেই জন্য আমি বলতে চাই যে আলটিমেটলি রাইটলি পার্সন বোঝে, ক্রাইসিস ম্যানেজ করতে পারে, জানে। রাইট পার্সন যদি রাইট প্লেসে না থাকে, আপনি যত স্বপ্ন দেখেন, যাই করতে চান না কেন, তাকে বুঝতে হবে যে আসলে এই মুহূর্তে আমার কী করণীয়। সে যদি এখনও সেই একইভাবে এই স্টেক হোল্ডারের সুবিধা, ওই স্টেক হোল্ডারের সুবিধা, এর সুবিধা, এগুলো যদি বসে, তখন কিন্তু দিন শেষে রেজাল্ট খুব একটা ভালো হবে না। সেই জন্য আমি মনে করি এখনই আর্লি টাইম, এখনই এই সমালোচনাগুলোকে, কনস্ট্রাকটিভ সমালোচনাগুলো যারা দেখার দরকার তারা দেখবে। আমি কিন্তু অলরেডি এই বিষয়গুলো আমাদের অর্থ উপদেষ্টাকে পর্যন্ত পাঠিয়েছি, আমার পার্সোনাল চ্যানেল থেকে আমি পাঠিয়েছি, সব জানিয়েছি। আমরা ওটাকে যদি তারা খুব সিরিয়াসলি নেয়, তাহলে তো এখানে একটা ভালো কিছু হতে পারে। তো আমরা আপনি বলছেন যে কোনো মূল্যেই হোক কোনো দুর্বল কোম্পানি আনা যাবে না, যারা ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং সেই সব কোম্পানি আসতে হবে অবশ্যই, এবং যাতে কোনো ফেব্রিকেটেড রিপোর্ট দিয়ে কেউ না আসে, ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংক যারাই আছে তারা যাতে ফেব্রিকেটেড ওয়েতে তাদেরকে না আনে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। জনাব হাসিন আরমান, যদি কিছু যুক্ত করেন আপনি। জি, না, আমার আলটিমেটলি ফাইনাল ওয়ার্ডস হচ্ছে এগুলাই যে ধরেন আমরা যারা সেকেন্ড জেনারেশন দেশে রয়েছি, দেশকে ভালোবাসি, বা যেমন আমি ইন্ডাস্ট্রিতে কেন আছে, বিকজ আমার একটা ফ্যামিলি হেরিটেজ আছে, হ্যাঁ। বা তার থেকেও বড় জিনিস আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যখন আমি মনে করি যে আমার কোম্পানিতে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ কাজ করছে, এতগুলো মানুষের আল্লাহ রিজিক দিচ্ছে আমার মাধ্যমে। তো এই জিনিসটা কিন্তু একটা বিশাল বড় মোটিভেটিং ফ্যাক্টর। তো এই কারণে আমরা কিন্তু দেশে থেকে অনেক কষ্ট করে কাজ করি, ডেইলি ঢাকা থেকে ফ্যাক্টরিতে যাওয়া, ইটস এ ভেরি টাফ জব, বাট স্টিল আমরা কেন করি? আমরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি চাই, তাই করি। এখন এই জায়গায় যদি আমরা সরকারের পর্যায় থেকে সাহায্য সহযোগিতাগুলো না পাই, এগুলো আমাদের জন্য অনেক বড় ডিমোটিভেটিং ফ্যাক্টর হবে। সো আমরা আশা করব যে আপনার গভর্নমেন্ট আমাদের কথাগুলোও শুনবে, ব্যবসায়ীদের কথা শুনবে, তরুণ প্রজন্মকে প্রাধান্য দিবে, তাদের থটসগুলো অনেক ডিফারেন্ট অফকোর্স। সো এগুলোকেও প্রাধান্য দিয়ে তারা সামনে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি, সেদিকে আমরা যাতে যেতে পারি, সেইভাবে সাহায্য করবেন তারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, 6 মাস কোনোভাবেই একটি অর্থনীতির মূল্যায়ন করার জন্য চূড়ান্ত কোনো রায় দেওয়ার বিষয় নয়। সুতরাং সরকারকে যেমন সময় দিতে হবে, পাশাপাশি যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। এবং স্টেক হোল্ডার যারা রয়েছে তারা যদি কোনো গঠনমূলক পরামর্শ বা সমালোচনা করে সেগুলোও সরকারকে নিতে হবে। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব, তাহলেই হয়তো আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি তার ব্যবধান ঘুচবে। পাশাপাশি সকলকেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তবেই এগিয়ে যাবে দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।